ওকে, সো নেক্সট চ্যাপ্টার ইজ অ্যাবাউট ফান্ড ফ্লো স্টেটমেন্ট। ফান্ড ফ্লো হচ্ছে কোনো কোম্পানির কতটা ফান্ড রেভিনিউ জেনারেট হচ্ছে বা ওটা কতটা সোর্সে থেকে আমরা পাচ্ছি ফান্ডটা, আর কোথায় কোথায় অ্যাপ্লাইড করছি সেইটার জন্য আমাদের ক্যালকুলেট করা হয় ফান্ড ফ্লো। তো ফার্স্ট ম্যাথ হচ্ছে ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট। এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, দেখাই যাচ্ছে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। এই ব্যালেন্স শিটে থেকে কী করতে হবে, from the following balance sheet of B Limited, make out a statement of changes in working capital for the year 31st 3/12 মানে 31st মার্চের জন্য একটা বানাতে হবে 2012 ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস একটা বানাতে হবে। সেকেন্ড হচ্ছে একটা ফান্ড ফ্লো স্টেটমেন্ট বানাতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড 31st মার্চ। এই পুরো ব্যালেন্স শিটটা থেকে আমাদেরকে দুটো জিনিস বার করতে বলেছে। একটা ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, মানে ওয়ার্কিং ক্যাপিটাল মানে কার্যকরী মূলধনের যা চেঞ্জেস হচ্ছে সেটা বার করতে হবে। মানে আমার ওয়ার্কিং ক্যাপিটাল বিজনেসের যে ওয়ার্কিং ক্যাপিটালটা রান হচ্ছে সেটা বাড়ছে না কমেছে বা সেইটা আমরা দেখব। আর কি দেখব, যে ফান্ড ফ্লো স্টেটমেন্টটা আমাদেরকে এই ব্যালেন্স শিট থেকে রেডি করতে হবে। আচ্ছা, এর জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে ম্যাথসের সাথে। অ্যাডজাস্টমেন্টগুলো ফার্স্টের থেকে পড়ি। A piece of land was sold out and the balance was revalued, মানে একটা ল্যান্ড সোল্ড করা হয়েছে অ্যান্ড তার ব্যালেন্সটা ভ্যালুয়েশন করা হয়েছে। প্রফিট অন সেল অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিট অন রিভ্যালুয়েশন হ্যাজ বিন ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। ওটার থেকে যা প্রফিট হয়েছে, প্রফিট অন সেল বা প্রফিট অন রিভ্যালুয়েশনে, সেটা কোথায় ট্রান্সফার করা হয়েছে, ক্যাপিটাল রিজার্ভে। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট কী বলেছে, ইন্টারিম ডিভিডেন্ড অফ ₹200 ওয়াজ পেড ডিউরিং 2011-12। ইন্টারিম ডিভিডেন্ড মানে সেই ডিভিডেন্ডটা যেটা কোম্পানি মিডল অফ দ্য ইয়ার পে করে, সেইটা পে করা হয়েছে ডিউরিং 2011-12-এ। আচ্ছা, আ পার্ট অফ প্ল্যান্ট ওয়াজ সোল্ড ফর ₹240, রিটেন ডাউন ভ্যালু 300। একটা পার্ট অফ প্ল্যান্ট মানে একটা পুরো মেশিনারির মধ্যে যে কোনো একটা পার্ট হয়তো নষ্ট হয়ে গেছিলো বা কোনো কারণে ওরা বিক্রি করে দিয়েছে, আর হয়তো প্রয়োজন নেই, সেটা ₹240 সোল্ড হয়েছে। বাট এখানে ব্র্যাকেটে দেওয়া আছে রিটেন ডাউন ভ্যালু ₹300। রিটেন ডাউন ভ্যালুটা কি, কোনো মেশিনারি যখন ইউজ করছি আমরা তার একটা ডেপ্রিসিয়েশন আছে, সেই ডেপ্রিসিয়েশন হতে হতে সেই পার্ট অফ মেশিনারির জন্য যে টাকাটা খরচ করেছি, এবার সেই পার্ট অফ মেশিনারির একটা ডেপ্রিসিয়েশন আছে, সেই পার্টের ডেপ্রিসিয়েশন হতে হতে সেই পার্ট অফ মেশিনের ভ্যালু এখন দাঁড়িয়েছে ₹300, যেটা আমরা সোল্ড করেছি ₹240। তো সেইটার একটা ক্যালকুলেশন হবে। আর ফোর্থ হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ ₹360 ওয়াজ রিটেন অফ ইন 2011-12 অন প্ল্যান্ট। তো ডেপ্রিসিয়েশন 360 11-12-এ রাইট অফ করা হয়েছে অ্যান্ড নো ডেপ্রিসিয়েশন ওয়াজ চার্জ অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। কোনো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ওপর কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে না। সো এখানে দেখে নিই, আমাদের দুটো ইয়ার আছে, দুটো ইয়ারের ব্যালেন্স। আমরা আগে যেটা করতাম সিঙ্গেল কলামের ব্যালেন্স শিট, একটা সিঙ্গেল কলাম থাকতো, একটা ইয়ারেরই করতে হতো। এখানে দেখো ব্যালেন্স শিটে যেটা দেওয়া আছে সেটা দুটো ইয়ার দেওয়া আছে, একটা 31st মার্চ 2011-এর ব্যালেন্স শিট দেওয়া আছে আর 31st মার্চ 2012-এরও ব্যালেন্স শিট দেওয়া আছে, লায়াবিলিটি সাইড অ্যান্ড অ্যাসেট সাইড। আচ্ছা, লায়াবিলিটি সাইডে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই স্টক sundry debtors, bill receivable, cash in hand and bank, preliminary expenses, এই প্রিলিমিনারি এক্সপেন্সের আগে অবধি এই পার্টটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, এই পার্টটা আমাদের কারেন্ট অ্যাসেট। স্টক, ডেটার্স, বিল রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক। আর এই পাশে ক্রেডিটার্স, বিলস পেয়েবল, লায়াবিলিটি ফর এক্সপেন্সেস, এই পার্টটা হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। তো আমাদের কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ নেক্সট পোর্শনে ম্যাথ করার সময় এইটা সবচেয়ে বেশি কাজে লাগবে, এই কনসেপ্টটা। কারণ ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের রুলস হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, ওয়ার্কিং ক্যাপিটাল বার করার রুলস হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এই অ্যাসেটের থেকে লায়াবিলিটি মাইনাস করলে তবেই আমরা ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের ক্যালকুলেশনটা পারবো করতে। সো ফান্ড ফ্লো স্টেটমেন্ট করার সময় আমাদেরকে তিনটে স্টেটমেন্ট করতে হবে। একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস করতে হবে, একটা হচ্ছে পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করতে হবে, যেখানে এই অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্টে যেগুলো করলাম, ডেপ্রিসিয়েশন, সোল্ড আউট অফ ল্যান্ড, এইগুলো যাবে। আর থার্ড পার্ট কী করতে হবে, ফান্ড ফ্লো স্টেটমেন্ট মানতে হবে, যেটাতে থাকবে কি সোর্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ ফান্ড। সো ফার্স্টে আমাদের একটা কলাম করতে হবে, একটা
ফরম্যাট বানাতে হবে। এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের ফরম্যাট। ফার্স্টে ওপরে থাকবে ইন দ্য বুকস অফ, যে কোম্পানির নাম হচ্ছে বি লিমিটেড, বুকসে দেওয়া আছে, ম্যাথসটায় দেওয়া আছে, সেই বি লিমিটেড লিখলাম। হেডিং দিতে হবে শিডিউল ফর চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। পার্টিকুলার্স থাকবে দুটো ব্যালেন্স শিটে যেরকম দুটো ইয়ারের কালাম ছিল সেরকম দুটো 31/3/11 অ্যান্ড 31/3/12 দুটো কালাম থাকবে। আর এখানে আরও দুটো কালাম থাকবে যেটার হেডিং হবে এফেক্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালে কীরকম এফেক্ট ফেলেছে, কোনো অ্যামাউন্ট 31 মার্চ 11-এ যেটা ছিল 31 মার্চ 12-এর সাথে আমরা ইভ্যালুয়েট করে দেখব সেটা ইনক্রিজ হয়েছে, বেড়েছে না কমেছে। ম্যাথসে যেরকম আছে স্টক 1700 ছিল 31/3/11-এ, 31/3/12-এ কী হয়েছে 1560 হয়ে গেছে। তার মানে কি স্টকটা বেড়েছে না কমেছে? কমেছে। তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল কী হবে, ইনক্রিজ না ডিক্রিজ? কমেছে, তার মানে কি ডিক্রিজ হবে। এটা অ্যাসেট সাইডের জন্য। ঠিক লায়াবিলিটি সাইডে আমি যদি দেখি ক্রেডিটার্স কী হয়েছে, সানডে ক্রেডিটার্স 500 ছিল মার্চ 2011-এ, কিন্তু মার্চ 2012-এ ওটা দেখছি বেড়ে গিয়ে হয়ে গেছে 940। তার মানে কি আমার ওয়ার্কিং ক্যাপিটাল কী হয়েছে, ইনক্রিজ না ডিক্রিজ হয়েছে? এখানে ডিক্রিজ হয়েছে। তার কারণ হচ্ছে ক্রেডিটার্স মানে কি, যাদের কাছ থেকে আমরা টাকা পাবো না, যাদেরকে আমরা টাকা দেব। ক্রেডিটার্স হচ্ছে তারা যাদেরকে আমরা টাকা দেবো, ডেটার্স হচ্ছে তারা যাদের কাছ থেকে আমরা টাকা পাবো। সো ক্রেডিটার্স মিনস কি, লায়াবিলিটি। ক্রেডিটার্স লায়াবিলিটি হলে আমি 2011-এ আমার লায়াবিলিটি 500 ছিল, 2012-এ গিয়ে আমার লায়াবিলিটি 940 দাঁড়িয়ে গেছে। তার মানে কি আমার পকেট থেকে বেশি টাকা যাচ্ছে, আমার বিজনেস থেকে বেশি টাকা চলে গেল। তার মানে কি আমার বিজনেসে যে ওয়ার্কিং ক্যাপিটালটা রান করছিল সেটা তার মানে কমে যাবে, সো ডিক্রিজ। এদিকে বিলস পেয়েবল 2011-এ ছিল 200 আর 2012-এ হয়ে গেল 120, কমে গেল। বিলস পেয়েবল কি আমার লায়াবিলিটি, আমাকে দিতে হচ্ছে আমার খরচের খাতা, সেখানে সেই খরচটা কিছুটা কমে গেল, 120 হয়ে গেল। তার মানে কি আমার ওয়ার্কিং ক্যাপিটালটা বাড়লো না কমলো? আমার বেড়ে গেল ওয়ার্কিং ক্যাপিটালটা। ঠিক সেম ওয়াইজ সানডে ডেটার্স, এখানে কি 1700 আছে, এখানে 1560 হয়ে গেল। এটা আমার কি হলো, সানডে ডেটার্স কি আছে 1200 আছে, 1800 হয়ে গেল। সো সানডে ডেটার্স আমাদের 11-এ ছিল 2011-এ 1200, 2012-এ গিয়ে হয়ে গেল সেটা 1800। তার মানে কি ডেটার্স বেড়ে গেল মানে কি আমার অ্যাসেট বাড়লো, কারেন্ট অ্যাসেট বেড়ে গেল। কারণ হচ্ছে ডেটার্সের কাছ থেকে আমরা কি করি, টাকা নিই, ডেটার্স আমাদেরকে টাকা দেয়। সো এখানে যেই ডেটার্স বেড়ে গেল তার মানে কি আমার সেল বেশি হয়েছে, তার মিনস আমার ওয়ার্কিং ক্যাপিটাল বেড়েছে। সো এই দুটো জিনিস, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। যদি অ্যাসেট ইনক্রিজ করে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ হয়, অ্যাসেট ডিক্রিজ করলে ওয়ার্কিং ক্যাপিটাল ডিক্রিজ হয়। বাট লায়াবিলিটি ইনক্রিজ করলে ওয়ার্কিং ক্যাপিটাল ডিক্রিজ হয়, অ্যান্ড লায়াবিলিটি যদি ডিক্রিজ করে তবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ হয়। বেসিক কনসেপ্ট। সো ফার্স্টে কী লিখবো, কারেন্ট অ্যাসেট, হেডিং দেবো এরকম। দেন এর আন্ডারে ফার্স্টে কি আসবে, স্টক ফার্স্টে আমাদের ছিল 1700, নেক্সট আমাদের 12-এ এসে গেল সেটা 1560। সো কমেছে স্টক, সো আমাদের ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, সো ডিক্রিজের কলামে 140 লিখব। নেক্সট কি আছে, সানডে ডেটার্স কি আছে, 2011-এ 1200 ছিল, 2012-এ 1800 হয়ে গেল। সো ইনক্রিজ করেছে, সো 600 ইনক্রিজ করেছে লিখব। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক, 2011-এ 340 ছিল, 2012-এ কি এটা 560 হয়ে গেল। সো 220 ইনক্রিজ করেছে। বিলস রিসিভেবল নেক্সট, 300 2011-এ ছিল, 360 2012-এ হলো। সো ইনক্রিজ করেছে 60 রুপিস। সো ফার্স্ট আমার এই কলামটার টোটাল 1700, 1200, 340, 300, 3540, আর এই কলামটা 1560, 1800, 560, 360, টোটাল হচ্ছে 4280। এই টোটালটা হচ্ছে আমার টোটাল কারেন্ট অ্যাসেটস।
সেম অ্যাজ আমরা কারেন্ট লায়াবিলিটিটা করব। কারেন্ট লায়াবিলিটির জন্য ফার্স্ট একটা হেডিং দেব, কারেন্ট লায়াবিলিটিস। ফার্স্ট হচ্ছে সানড্রি ক্রেডিটর্স, $500 ছিল, 940 হয়ে গেল। সো ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস ইজ ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। বিলস পেয়েবল 200 ছিল, 120 হয়ে গেল। 80 rupees decrease in liabilities. Current liabilities means increase in working capital. Liability for expense 160 ছিল, 120 হয়ে গেল। ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস মিনস ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। সো ইনক্রিজের কলামে লিখবো, সবকটা ইনক্রিজের কলাম। এটা হচ্ছে আমাদের ইনক্রিজের কলামে লিখছি, আর এটা হচ্ছে আমাদের ডিক্রিজের কলাম। নেক্সট সেম, টোটাল কারেন্ট লায়াবিলিটিস 500, 200, 160 অ্যাড করলে 860, আর 940, 120, 120 অ্যাড করলে 1180। সো ওয়ার্কিং ক্যাপিটাল $3540 minus 860, 3540 minus 860 করলে হচ্ছে 2680, and 4280 minus 1180, 4280 minus 1180 হচ্ছে 3100। সো আমরা 2012 এর কলাম বেশি দেখছি, 2011 এর কলাম কম দেখছি। সো কত টাকা কম আছে এখানে? 420 রুপিস কম আছে। সো 420 রুপিস আমাদের কি হয়েছে 2012-এ বেড়েছে। সো ইনক্রিজ হয়েছে 2011-এ 2680 ছিল, অ্যান্ড 2012-এ সেটা 3100 হয়ে গেল। সো 420 রুপিস বেড়ে গেছে 2011-এর থেকে 12-এ। দুটো কলাম ইকুয়াল করার জন্য আমরা কি করলাম, 420 এই সাইডে এনে অ্যাড করলাম। সো এইটা হয়ে গেল আমাদের ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। আর এটা আমরা ব্যালেন্স করার জন্য কোথায় লিখবো? যদি ইনক্রিজ হয় আমরা ডিক্রিজের কলামে লিখবো, আর যদি ডিক্রিজ হয় তাহলে ইনক্রিজের কলামে লিখবো। এখানে ইনক্রিজ হয়েছে, সো আমরা ডিক্রিজের কলামে লিখেছি, ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। সো এখন অ্যাডিশনাল ইনফরমেশনের ওয়ার্কিংসটা আমরা করে নেব। সো ফার্স্টের ওয়ার্কিংসে কে রয়েছে? আ পিস অফ ল্যান্ড ওয়াজ সোল্ড আউট অ্যান্ড দ্য ব্যালেন্স ওয়াজ রিভ্যালুড। Profit on sale as well as profit on devaluation has been transferred to capital reserve. সো ক্যাপিটাল রিজার্ভের প্রফিট অর লস যেটা হয়েছে সেটা আমরা প্রফিটটা কী করব, ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করেছি বলা আছে এখানে। সো ল্যান্ডের আগে আমরা অ্যাডজাস্টেড বা অ্যাডিশনাল ইনফরমেশনের থ্রুতে আমরা একটা ওয়ার্কিংস করে নেব। সো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হেডিং দিয়ে একটা টি ফর্মে একটা ছোটো করে লেজার খুলে নেব। লেজারটার ভেতরে পার্টিকুলার্স থাকবে, দুটো সাইডে রুপিস থাকবে, একটা সাইড হবে ডেবিট, একটা সাইড হবে ক্রেডিট। এইবার ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের আমরা এখানে ভ্যালুটা দেখব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে 31st 3/11 মিনস মার্চ 2011-এ ভ্যালু ছিল ল্যান্ডের 2000, আর মার্চ 2012-এ ল্যান্ডের ভ্যালু হয়ে গেছে 1500। সো এখানে 2000 ছিল, এখানে 1500 হয়েছে। সো এটা হচ্ছে 2012-এর, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স আর এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। সো 2000 রুপিস এখানে টু ব্যালেন্স বিডি 2000 লিখে দেবো ফার্স্টে। নেক্সট কী করবো, বাই ব্যালেন্স সিডি বলে 1500 লিখে দেবো এখানে। ফার্স্ট স্টেপে কী করবো, 31st 3/11-এর অ্যামাউন্টটা টু ব্যালেন্স বিডি বলে এখানে লিখবো ডেবিট সাইডে, অ্যান্ড বাই ব্যালেন্স সিডি বলে 31st 3/2012-এর অ্যামাউন্টটা লিখে দেবো 1500। দেন ইট ওয়াজ সেট ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করবে। সো ক্যাপিটাল রিজার্ভের অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি কত আছে, 1500 দেয়া আছে এখানে, 500 এখানে ক্যাপিটাল রিজার্ভের অ্যামাউন্টটা দেওয়া আছে কত, 500 বলে দেওয়া আছে। সো রিজার্ভ কত ট্রান্সফার করা হয়েছে বলা আছে, যেটা হবে সোল্ড আউট অ্যান্ড দ্য ব্যালেন্স ওয়াজ রিভ্যালু। প্রফিট অন সেল
যেটা প্রফিট হবে অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিট অন রিভ্যালুয়েশন বা সেলে যা প্রফিট হবে হ্যাজ বিন ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করবে। তাহলে ক্যাপিটাল রিজার্ভে যে আমরা 500 অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি, তার মানে সেটা এখানকার ট্রান্সফার করা অ্যামাউন্টটা, এই যে এখানে যে ট্রান্সফার করা অ্যামাউন্টটা বলেছে সেই অ্যামাউন্টটা। সো ক্যাপিটাল রিজার্ভ টু ক্যাপিটাল রিজার্ভ 500 লিখব, গিভেন ব্যালেন্স শিটে এটা দেয়া আছে, ব্যালেন্স শিটে এটা দেয়া আছে অ্যামাউন্টটা 500 লিখলাম। সো 2000 প্লাস 500, 2000 প্লাস 500 করলে আমার এই সাইডটা আসছে 2500, 2000 প্লাস 500 করলে এই সাইডটা এসে গেল আমার 2500। সেম এ পাশে 2500 লিখব, কিন্তু এই পাশে আমি দেখছি কি 1500ই শুধু আছে, এদিকে ব্যালেন্স করতে হবে সেম অ্যামাউন্ট, এখানে নিলাম 1000 রুপিস। এইটা কি ব্যাংকের অ্যামাউন্ট, বাই ব্যাংক বলে এটা হচ্ছে সেলসের অ্যামাউন্ট, যেটা আমাদের ব্যালেন্সিং ফিগারে বেরোলো। কারণ এখানে সেল করা আছে বলেছে, কিন্তু কত টাকা আমরা সেল করেছি সেটা বলা নেই, সেটা আমাদের কি করে বার করতে হবে এখানে ব্যালেন্সিং ফিগারে। আমরা ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স পেয়ে গেছি, ক্যাপিটাল রিজার্ভে যে প্রফিটটা ট্রান্সফার করেছি সেটাও পেয়ে গেছি, তাহলে কত অ্যামাউন্টে আমরা সেল করেছি। সো ওপেনিং ব্যালেন্সের সাথে ক্যাপিটাল রিজার্ভ অ্যাড করে ক্লোজিং ব্যালেন্সটা মাইনাস করলে আমরা সেলস অ্যামাউন্টটা যেটা ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে সেইটা আমরা পেয়ে যাব। সেল করেছি আমরা 1000 রুপিসে, 1000 রুপিসের মধ্যে আমরা 500 কী করেছি ক্যাপিটাল রিজার্ভে দিয়েছি, যেটা আমাদের প্রফিট হয়েছে, যেটা ইনক্লুডেড ছিল। সো 500 এপাশে দিয়ে আমরা কী করেছি দুটো কলাম ক্রিয়েট করেছি। সো ফার্স্টে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ওয়ার্কিংসে কী হবে, ওপেনিং ব্যালেন্স 31/3/11 মানে মার্চ 2011 অ্যামাউন্ট টু ব্যালেন্স বিডি, অ্যান্ড মার্চ 2012 ব্যালেন্স কী হবে ক্লোজিং ব্যালেন্স হিসেবে ক্রেডিট সাইডে বসবে বাই ব্যালেন্স সিডি বলে। সো বিডিসিডি আমাদের হয়ে গেল। দেন কি হচ্ছে ক্যাপিটাল রিজার্ভের অ্যামাউন্ট বলা আছে, তো ক্যাপিটাল রিজার্ভের অ্যামাউন্টটা আমরা টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট বলে ডেবিট সাইডে লিখব। দেন ডেবিট সাইডের কলামটা অ্যাড করব, অ্যাড করে আমরা ক্রেডিট সাইডের কলাম থেকে অ্যামাউন্টটা মাইনাস করবো 1500, 2500 থেকে 1500 মাইনাস করলে যে অ্যামাউন্টটা পড়ে থাকে 1000 রুপিস, সেটা হচ্ছে আমাদের এই ব্যালেন্সিং ফিগারটা। সো এভাবে আমরা কী বার করবো যে ব্যাংক বাই ব্যাংক কতটা বা সেল হয়েছে কোন অ্যামাউন্টে। সো এটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ওয়ার্কিংস। ওকে, নেক্সট ওয়ার্কিংস কী বলা আছে, ইন্টারিম ডিভিডেন্ড পরে করব। পার্ট অফ প্ল্যান্ট ওয়াজ সোল্ড, এখান থেকে আ পার্ট অফ প্ল্যান্ট ওয়াজ সোল্ড ফর ₹240, রিটেন ডাউন ভ্যালু 300, আর ডেপ্রিসিয়েশন অফ ₹360 ওয়াজ রিটেন অফ ইন 2011-12 অন প্ল্যান্ট, নো ডেপ্রিসিয়েশন ওয়াজ চার্জ অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। সো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং করা হয়ে গেছে, ওটাতে কোনো ডেপ্রিসিয়েশন নেই, তাই আমরা দেখাইনি। কিন্তু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ডেপ্রিসিয়েশন ক্লিয়ারলি বলা রয়েছে 360 রুপিস। প্লাস হচ্ছে এখানে একটা অ্যামাউন্ট সোল্ড অ্যামাউন্টটা বলে দেওয়া আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে সেলসের অ্যামাউন্টটা বলে দেওয়া ছিল না, কিন্তু এখানে কোন অ্যামাউন্ট পার্ট অফ মেশিনারি কত অ্যামাউন্টে সোল্ড হয়েছে সেইটা বলা আছে, ইভেন সেই মেশিনটা ভ্যালুয়েশন কত ছিল সেটাও বলা আছে। সো এর ওয়ার্কিংসটা একটু দেখে নিই। ফার্স্টে আমাদের সেই একটা ছোটো লেজার খুলতে হবে, যেটার হেডিং থাকবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, একটা সাইড ডেবিট একটা সাইড ক্রেডিট, পার্টিকুলার্স রুপিসের কলাম থাকবে। সো ফার্স্টে আমরা একটা জিনিস ক্লিয়ার করে নিই, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু কত দেওয়া আছে, গিভেন 300 রুপিস। আমরা কত টাকায় সেল করেছি 240 রুপিস। সো সেলিং প্রাইস অলওয়েজ লেস হবে, লেস করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো 60 রুপিস, এইটা অ্যাডজাস্টেড পিএলে যাবে, কারণ এটা হচ্ছে লস। আমি 300 টাকার জিনিস 240 রুপিস 240 টাকায় বিক্রি করছি, 300 রুপিসের জিনিস আমি 240 রুপিসে বিক্রি করছি। সো আমরা প্রফিট করছি না লস করছি, লস করছি। সো লস অ্যামাউন্ট কী হয় অ্যাডজাস্টেড পিএলে যায়, কোন সাইডে ডেবিট সাইডে যায়, কারণ অল লসেস কোন সাইডে যায় নমিনাল খরচ আমাদের। সো নমিনাল খরচ আমরা সবসময় পিএলে ডেবিট সাইডে লিখি। সো সেই হিসেবে এই খরচটাও আমাদের কোথায় যাবে, লস মানে তো আমাদের চলেই গেল টাকাটা, সেটা আমাদের চলে যাবে পিএলের ডেবিট সাইডে। সো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রিটেন ডাউন ভ্যালু দেওয়া আছে 300, সেলিং প্রাইস আমরা সেল করেছি 240-তে, 300 টাকা জিনিস 240 টাকায় বিক্রি করেছি, মিনস আমরা লসে বিক্রি করেছি। লসে বিক্রি করলে সেটা আমাদের অ্যাডজাস্টেড পিএলের ডেবিট সাইডে বসে। সো লস করেছি আমরা 60 রুপিসের। সো ফার্স্টে আবার দেখে নিই, এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির কী দেওয়া আছে 1800, 2011 অ্যামাউন্ট রয়েছে, তো এটা হচ্ছে 1800 লিখলাম, এটা হচ্ছে আমার 2011 ওপেনিং ব্যালেন্সটা। আর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে কত প্ল্যান্টের 31 মার্চ 2012 3820। সো 3820, এই যে এখানে আমরা 3820 লিখলাম,
এটা 31/3/12। সো এখানে সেম জিনিস, বাই ব্যাংক বলে 240 রুপিস যে টাকাটায় সেল করেছি, বাই অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট লস অন সেল, লস এদিকে আসে, লস ক্রেডিট সাইডে আসে, প্রফিট ডেবিট সাইডে আসে। ওখানে প্রফিট হয়েছিল ল্যান্ড বিক্রি করার জন্য, এই যে ল্যান্ড বিক্রি করে প্রফিট হয়েছিল, তাই আমরা ডেবিট সাইডে লিখেছি। বাট মেশিনারি বিক্রি করে কি হয়েছে, আমাদের পার্ট অফ মেশিনারি বিক্রি করে লস হয়েছে, সো আমরা সেটাকে কোন সাইডে লিখেছি, ক্রেডিট সাইডে। 240 + 60 করলে 300 আসে, সেম হয়ে গেল। ডেপ্রিসিয়েশন 360 রুপিস চার্জ করতে বলেছে, বুকেই দেওয়া আছে, এই যে 360 রুপিস চার্জ করতে বলেছে, তো 360 রুপিস চার্জ করলাম। এবার ক্রেডিট সাইডটা পুরো অ্যাড করে দেব, ব্যাংকের অ্যামাউন্টটা যে টাকা লস হয়েছে প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস লাস্ট ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্সটা অ্যাড করে আমার এই সাইডে এসে 4480, এ পাশে রয়েছে 1800। সো বাকি এখানে যে টাকাটা কম পড়ছে 4480 মাইনাস 1800 করলে আমার দ্বারাই 2680। এই টাকাটা তার মানে কি করেছি, আমরা পারচেস করেছি। যখন আমরা বছরের শেষে এত টাকা ব্যালেন্স দেখতে পাচ্ছি মেশিনারি, তার মানে কি, যদি 1800 শুধু থাকতো, এখানে যদি কম আসতো, মানে এখানে 1800 থেকে যদি 240 + 60 মানে 300 প্লাস 360 মিনস 660, 1800 থেকে যদি আমরা 660 মাইনাস করতাম, তাহলে আমার এখানে ব্যালেন্স আসার কথা ছিল 1140, কিন্তু তা তো আসছে না। এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সটা বেশি আছে, তার মানে কি নিশ্চয়ই কোনো পারচেজ হয়েছে মিডল অফ দ্য ইয়ার, সেই অ্যামাউন্টটা দেওয়া নেই। কিন্তু সেই অ্যামাউন্টটা আমরা কি করে পাবো, সব আমাদের খরচাগুলো যদি আমরা অ্যাড করে যে আমাদের পারচেজের থেকে এই ওপেনিং ব্যালেন্স থেকে মাইনাস করি, তাহলে আমরা পারচেজটা পেয়েছি। সো ওপেনিং এখানে ফার্স্টে যে অ্যামাউন্টটায় বিক্রি করেছি প্লাস লস প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস ক্লোজিং ব্যালেন্সের থেকে আমরা যদি ওপেনিং ব্যালেন্স মাইনাস করি, সো আমরা পারচেজিং নিউ মেশিনারির অ্যামাউন্টটা পেয়ে যাব। সো এইটা হলো আমাদের ওয়ার্কিংস প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির জন্য। এটা অ্যাডজাস্টেড পিএল অ্যান্ড ফান্ড ফ্লো স্টেটমেন্ট করার সময় লাগবে, এই দুটো ওয়ার্কিংস। সো এই দুটো ওয়ার্কিংস আমরা আগে করে নেব। সো এখানে আমাদের ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, থার্ড হয়ে গেছে, ফোর্থ হয়ে গেছে, সেকেন্ড। ইন্টারিম ডিভিডেন্ড of rupees 200 was paid during 2011-12। সো ইন্টারিম ডিভিডেন্ড হচ্ছে এমন একটা ডিভিডেন্ড যেটা ইয়ারের মিডলে দেওয়া হয় 11-12-এ, সেটা পেড অলরেডি হয়ে গেছে 200। এটা দুটো জায়গায় এফেক্ট করে, তার জন্য আমাদের দুটো কলাম কাটতে হবে, দুটো লেজার কাটতে হবে, একটা লেজার আর একটা ব্যালেন্স শিটের ফরম্যাটের মতো কাটতে হবে, যেটা হচ্ছে অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট, অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটা ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে, পার্টিকুলার থাকবে, রুপিস থাকবে, কলাম থাকবে। আর একটা করব ফান্ড ফ্লো স্টেটমেন্ট, যেটা করতে বলেছে ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/12। লেফটে থাকবে সোর্সেস, রাইটে থাকবে অ্যাপ্লিকেশনস, রুপিস সাইন থাকবে, যেরকম ব্যালেন্স শিট করতাম লায়াবিলিটিস অ্যাসেট ফরম্যাটে সেরকম থাকবে। এদিকে থাকবে সোর্সেস, এদিকে থাকবে অ্যাপ্লিকেশন, এখানে কোনো ডেবিট ক্রেডিট লেখা থাকবে না। ফান্ড ফ্লো স্টেটমেন্টে কোনো ডেবিট ক্রেডিট লেখা থাকে না। লেফট সাইডে সোর্সেস থাকে, রাইট সাইডে অ্যাপ্লিকেশন। সোর্সেস অফ ফান্ড মিনস হচ্ছে যেখান থেকে আমরা ফান্ডিংটা পাচ্ছি, যেমন কোনো কিছু সেল করে, কোনো ইনভেস্টমেন্ট পেয়ে। আর অ্যাপ্লিকেশানস হচ্ছে সেই ফান্ডটাকে আমরা কী কী কাজে ইউজ করছি সেইটা। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টেটমেন্ট কী হবে, দুটো ব্যালেন্স আমার ইকুয়াল আসবে ফান্ড ফ্লো স্টেটমেন্টে। সো ফার্স্টে আমরা কী করব, অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্টটা করব। ফার্স্টে ইন্টিরিয়াম ডিভিডেন্ড দেবো, ইন্টিরিয়াম ডিভিডেন্ড 200 দিয়ে দিলাম, 200 এই যে এখানে বলা আছে ইন্টিরিয়াম ডিভিডেন্ড। টু লস অন সেল অফ প্ল্যান্ট ক্যালকুলেট করে রেখেছি ওই ছোটো ওয়ার্কিংসে, 60 লিখে দিলাম। টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট 360, সেটাও আমি ক্যালকুলেট করে রেখেছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ওয়ার্কিংসে, ওয়ার্কিংস ডাবল লিখে দিলাম, এটাও ওয়ার্কিংসে আছে। জেনারেল রিজার্ভ, আচ্ছা জেনারেল রিজার্ভ আমরা দেখি কী রয়েছে। জেনারেল রিজার্ভ আমাদের রয়েছে 400 March 11 অ্যান্ড 600 March 12। সো কি আমাদের 200 রুপিসের গ্যাপ রয়েছে, 200 রুপিস বেড়ে গেছে। সো জেনারেল রিজার্ভ মানে হচ্ছে আমরা একটা টাকা রিজার্ভে আমরা ট্রান্সফার করি, সো বিজনেস থেকে রিজার্ভে পরবর্তীকালের খরচার জন্য ট্রান্সফার করে দেওয়া। তো এটা আমাদের 12-এ হচ্ছে 600 আর 11-এ ছিল 400, তো 200 বাড়িয়েছি, তার মানে কি 200 লিখবো। টু জেনারেল রিজার্ভের যে অ্যামাউন্টটা আমরা বাড়িয়েছি সেটা লিখবো। আচ্ছা প্রপোজ ডিভিডেন্ড 780, আচ্ছা প্রপোজ ডিভিডেন্ডটা আমরা দেখে নিই। প্রপোজ ডিভিডেন্ড হচ্ছে এই যে 560 780, লাস্ট ইয়ারেরটা নেব। যে ইয়ারে পিএল মানে কি যেখানে আমরা পেমেন্টটা করে দিচ্ছি সেইখানে আমরা ব্যালেন্সটা দেখাবো। মার্চে কি করব, 780 রুপিস মার্চের অ্যামাউন্টটা নেব। 2012-এ
এই 2012 780 রুপিসটা আমরা এখানে লিখে দেব। আচ্ছা, প্রভিশন ফর ট্যাক্সও সেম করব, 640 রুপিস, 12-এর কলামে 640 রুপিস আমরা লিখে দেব। আচ্ছা, এবার দেখি গুডউইল কি হয়েছে, মার্চ 11-এ ছিল 1000, মার্চ 12 হয়ে গেল 800, কমে গেছে। তার মানে কি, কমে গেলে কি করব আমরা, পিএল এর এটা ডেবিট সাইডে বসবে। রাইট অফ গুডউইল 1000 মাইনাস 800, 200 রুপিস আমার কমে গেছে। যদি বেড়ে যেত তাহলে এই সাইডে আসতো, কমে গেছে বলে এই সাইডে এসছে। আচ্ছা, আরেকটা কি, গুডউইল হয়ে গেল, ল্যান্ড হয়ে গেছে, প্ল্যান্ট হয়ে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স। মার্চের 11 ছিল তো আমার 200, আর মার্চ 12-এ হয়ে গেল 140, কমে গেছে। সো প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে প্রাথমিক খরচ, কোনো কোম্পানি সেট আপের আগে যে খরচাটা হয় আমাদের, সেটা আমাদের প্রিলিমিনারি এক্সপেন্স বলা হয়। সেইটা 200 প্রত্যেক বছর আমরা কি করি, প্রিলিমিনারি এক্সপেন্স আমরা এককালীন একটা খরচা করে দিই বিজনেস শুরুর আগে, কিন্তু সেটার এফেক্টটা তো, সেটা কি আমার বিজনেসের ইনক্লুড করতে হবে তো, কিন্তু এবার ইনক্লুড করার পর কি ওই খরচাটা কি করি, প্রত্যেক বছর একটু 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 করে কমিয়ে 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 একটা টাইমে প্রিলিমিনারি এক্সপেন্স নীল হয়ে যায়। সো এবছরে কত কমিয়েছি, 200 আগের বছর দেখিয়েছি, এবছরে 140 দেখিয়েছি। কত খরচা কমিয়েছি, 200 মাইনাস 140, 60 রুপিস। ঠিক আছে, এবার এখানে দেখি পিএল বলে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট আছে, 360 রুপিস রয়েছে মার্চ 11-এ, আর 540 রুপিস রয়েছে মার্চ 12-এ। সো বাই ব্যালেন্স বিডি, পিএল এর বিডি আমরা এই সাইডে লিখি ওপেনিং ব্যালেন্স 360 রুপিস, 31st 3/11-এর অ্যামাউন্টটা লিখলাম, আর সিডি এখানে লিখি লাস্ট অ্যামাউন্টটা 31st 3/12-এর অ্যামাউন্টটা লিখলাম। এবার এই ডেবিট সাইডটা পুরো অ্যাড করলাম, এই 200, 60, 360, 200, 780, 640, 200, 60, 540 অ্যাড করে আমার এলো 3040। নেক্সট এই 3040 থেকে এই 360 মাইনাস করলাম, 3040 থেকে 360 মাইনাস করলাম, করে আমার ব্যালেন্সিং ফিগার এখানে এলো 2680 লিখবো। তাহলে আমার দুটো সাইড কি হলো, ইকুয়াল হয়ে গেল। এটা আমার নেট প্রফিট ফ্রম ট্রেডিং। ঠিক আছে, ব্যালেন্সিং ফিগারে আমার এইটা 2680 বেরোলো। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট। এই একটা আমাদেরকে বার করতে হবে। হ্যাঁ, এখানে আরেক কিছু আসবে না, এই ধরনের লেখাগুলোই আসে। আর লস অন সেল অফ প্ল্যান্ট এগুলো হয়তো একটু চেঞ্জেস হতে পারে, কিন্তু এই জেনারেল রিজার্ভ কতগুলো জিনিস, যেমন জেনারেল রিজার্ভ, প্রপোজ ডিভিডেন্ড, প্রভিশন ফর ট্যাক্স, রাইট অফ হলে এই সাইডে, এইগুলো কিন্তু এই তিনটে কিন্তু সব ম্যাথসেই মোটামুটি আসে। আর প্রত্যেকটাতেই এরমভাবে যে দুটো ইয়ারের থেকে মাইনাস করে এখানে লিখতে হয় প্রপোজ ডিভিডেন্ড, মানে 12-এর অ্যামাউন্টটা 31st 3/12-এর অ্যামাউন্টটা লিখতে হয়, ট্যাক্সও 31st 3/12-এর অ্যামাউন্টটাই লিখতে হয় এখানে। এটা কিন্তু ফিক্সড, এই অ্যামাউন্টটা এখানেই লিখতে হয়। আর যদি দেখি গুডউইল বা প্রিলিমিনারি এক্সপেন্স রাইট অফ করলে এই সাইডেই আসে, কোনো রাইট অফের কোনো কিছু এই সাইডেই আসে। আচ্ছা, ইন্টারিম ডিভিডেন্ড যে টাকাটা অ্যাডজাস্টমেন্টে পেইড হয় সেটা এখানে দিতে হয়। ঠিক আছে, লস, আর যদি প্রফিট হতো, প্রফিট অন প্ল্যান্ট হতো, প্রফিট হলে এই সাইডে আসতো, লস হয়েছে বলে এই সাইডে এসেছে, ডেপ্রিসিয়েশন এই সাইডেই থাকে, জেনারেলি ব্যালেন্স শিটেও তাই করেছিলাম। আচ্ছা, কোনো জিনিস রাইট অফ হলে, রাইট অফ গুডউইল হলে এই সাইডে আসে। আচ্ছা, যদি ডেপ্রিসিয়েশন না হয় অ্যাপ্রিসিয়েশন হতো, অ্যাপ্রিসিয়েশন মানে ভ্যালুটা বেড়ে যাওয়া, তাহলে সেটা ক্রেডিট সাইডে হতো। এই দিকে যে অ্যামাউন্টগুলো এসছে এরকমই আসবে, অথবা যদি এটার উল্টো আসে, যেমন ডেপ্রিসিয়েশনের জায়গায় অ্যাপ্রিসিয়েশন, লসের জায়গায় প্রফিট, সেগুলো হলে এই সাইডে চলে আসে। বাকি প্রপোজ ডিভিডেন্ড সবসময় লাস্ট ইয়ারেরটা এখানে বসবে, প্রভিশন ফর ট্যাক্স এখানে বসবে, আর জেনারেল রিজার্ভ এরকম মাইনাস করে অ্যামাউন্টটা বসবে। এইটা সব ফান্ড ফ্লো স্টেটমেন্টেই সেম থাকবে। ওকে, এবার আমরা কি শুরু করব, ফান্ড ফ্লো স্টেটমেন্ট। ফান্ড ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st 3/12 যেটা বার করতে বলেছে, এই সাইডে সোর্সেস লিখবো, এই সাইডে লিখবো অ্যাপ্লিকেশনস রুপিস। আচ্ছা, ফার্স্টে অ্যাপ্লিকেশনসগুলো করে দিই, মানে আমরা ফান্ডগুলো কোথা থেকে খরচা করেছি, কোথায় কোথায়। ফার্স্ট ইন্টেরিয়াম ডিভিডেন্ড দিয়েছি 200, যেহেতু অ্যাডজাস্টমেন্টে আছে, অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্ট আমরা সবসময় দুটো জায়গায় ইউজ করি, সেই দুটো জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে এইখানে পিএলএ করে দিয়েছি 200 ইন্টেরিয়াম ডিভিডেন্ড, আরেকটা বসবে এইখানে অ্যাপ্লিকেশানসে 200। আচ্ছা, পারচেস অফ প্ল্যান্ট ব্যালেন্সিং ফিগারে ওয়ার্কিংসে বেরিয়েছিল, সেইটা 2680 বেরিয়ে গেল। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেখানে আমরা ওয়ার্কিংসটা করেছি সেটা খুলে দেখো, সেখানে পারচেস অফ প্ল্যান্ট লিখেছি, করা আছে ব্যালেন্সিং ফিগার, এটা বেরিয়েছে 2680। আচ্ছা, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, এই একটা জিনিস, সেটা তোমাদেরকে ব্যালেন্স শিট থেকে দেখে বার করতে হবে।
7% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2000 1000। আচ্ছা, এখানে কি হয়েছে, শেয়ার ক্যাপিটাল কমে গেছে মানে কি অ্যাপ্লিকেশন হয়েছে, মানে 1000 টাকা কাউকে দিয়ে দিয়েছে, কমে গেছে মানে লায়াবিলিটিটা ছিল প্রেফারেন্স শেয়ার। সেই শেয়ারগুলো যখন আমরা কারোর কাছ থেকে সুদে টাকা নিই এবং বলি যে হ্যাঁ ঠিক আছে তোমরা এক কাজ করো, তোমরা এই 7% ইন্টারেস্টে তোমরা টাকাটা দাও, তার বদলে আমি তোমাদেরকে প্রেফারেন্স শেয়ার দেবো। প্রেফারেন্স শেয়ারের কিছু ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ারের মধ্যে একটু ডিফারেন্স আছে, অনেকটাই ডিফারেন্স আছে, সেটা অন্য একটা চ্যাপ্টার। বাট এখানে প্রেফারেন্স শেয়ার কী করেছে, এরা কমিয়ে দিয়েছে। প্রেফারেন্স শেয়ার হোল্ডার তারা যারা আমাদেরকে টাকা দিয়েছে বিজনেসটা করার জন্য। ইভেন আমি দেখতে পাচ্ছি মার্চ 11-এ 2000 রুপিসের আমাদের প্রেফারেন্স শেয়ার ছিল, কিন্তু 12-এ সেটা কমে গেছে 1000, মানে 1000 আমরা কি করেছি, 1000 রুপিসের শেয়ার আমরা কি করেছি অলরেডি দিয়ে দিয়েছি, মানে যাদের শেয়ার ছিল তাদেরকে আমরা টাকা দিয়ে শেয়ারটা নিয়ে নিয়েছি আবার আমাদের কাছে। তো আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কমে গেছে 1000। মার্চ 11-এ আমাদের কাছে 2000 প্রেফারেন্স শেয়ার হোল্ডার ছিল, 2012-এ আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডার 1000 হয়েছে। তার মানে কি বাকি যে রেস্ট অফ 1000 প্রেফারেন্স শেয়ার হোল্ডার তাদেরকে কী হয়েছে, তাদের প্রেফারেন্স শেয়ার আমাদের রিডিম হয়ে গেছে। রিডিম মানে কি কমে গেছে, তার মানে কি রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার 2000 মাইনাস 1000 রুপিস এখানে বসলাম। আচ্ছা, যদি এখানে ইনক্রিজ হয়ে যেত, যদি দেখতাম রিডেমশন না হয়ে এখানে 2000 আর 1000-এর জায়গায় এখানে যদি এটা বেড়ে যেত 3000 বা 4000 হয়ে যেত, প্রেফারেন্স শেয়ার যেই বেড়ে যেত, আমরা এই অ্যামাউন্টটা কী করতাম, সোর্সে এনে বসিয়ে দিতাম। যখন আমরা টাকা পাবো তখন সোর্সে আনবো, যখন আমরা খরচা করব তখন অ্যাপ্লিকেশানসে। যখন প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কমে যাচ্ছে, 1000 আমি কমিয়ে দিচ্ছি, তার মানে কি আমি তাদেরকে টাকা দিয়ে দিচ্ছি যখন অ্যাপ্লিকেশানস টাকাটা আমরা ইউজ করে দিচ্ছি। পেমেন্ট অফ ডিভিডেন্ড ব্যালেন্স শিটে 31/3/11 অ্যামাউন্টটা লিখবো। পেমেন্ট অফ ট্যাক্সও সেরকম 31/3/11 অ্যামাউন্টটা লিখবো। এই যে এখানে পেমেন্ট অফ প্রভিশন ফর ট্যাক্স, এই যে 560 রুপিস 31/3/11 অ্যামাউন্ট। আর পেমেন্ট অফ প্রপোজ ডিভিডেন্ড, এই যে 560 রুপিস 31/3/11 অ্যামাউন্টটা। এই যে এখানে করেছি কি প্রপোজ ডিভিডেন্ড 780, 12-এর অ্যামাউন্টটা এখানে লিখেছি আর 11-এর অ্যামাউন্টটা এখানে লিখেছি, যে এটা হচ্ছে প্রপোজ ডিভিডেন্ড। 12-এর অ্যামাউন্টটা পিএলএ যাবে আর 11-এর অ্যামাউন্টটা অ্যাপ্লিকেশানসে যাবে, এটা সবসময় হবে। ট্যাক্সেরও সেম অ্যাজ ট্যাক্সেরও 12-এর অ্যামাউন্টটা পিএল অ্যাডজাস্টমেন্টে যাবে আর 11-এর অ্যামাউন্টটা অ্যাপ্লিকেশানসে যাবে। আচ্ছা, এইগুলো প্রত্যেকটা ম্যাথসেই এরকমই হয়, পেমেন্ট অফ ডিভিডেন্ড, পেমেন্ট অফ ট্যাক্স চেঞ্জ হয় না, একই রকম থাকে। আচ্ছা, এবার হচ্ছে ট্রেড ইনভেস্টমেন্ট 1800 ছিল, 200 ছিল, ওটা 11-এ ছিল। 31 মার্চ 11 আমরা দেখেছি 200 ছিল, আর 31 মার্চ 2012-এ দেখেছি 700 হয়ে গেল। তার মানে কি বেড়ে গেল, তার মানে কি আমাদের ফান্ড কি হলো, ফান্ড এখানে বেড়ে গেল। ট্রেড ইনভেস্টমেন্ট আমাদের এখানে বেড়ে গেল, মানে কি আমরা এটা ইনভেস্ট করলাম। অ্যাসেট বেড়ে যাওয়া মানে কি আমরা ইনভেস্ট করেছি, টাকাটা কিন্তু আমাদের হাতে নেই, আমরা কি করেছি, ইনভেস্ট করেছি। ট্রেড ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমরা কোনো ব্যবসায় টাকাটা লাগিয়েছি, ইনভেস্ট করেছি। তার মানে কি আমাদের কাছে একটা অ্যামাউন্ট ছিল, সেটা আমরা কি করেছি, ইনভেস্ট করেছি। মানে 200 আমরা আগে ইনভেস্ট করেছিলাম, তারপরে আরও কিছু ইনভেস্ট করাতে আমার অ্যামাউন্টটা হয়ে গেল 700। তাহলে 2012-এ আমরা কতটা ফান্ড আরও ইনভেস্ট করেছি, তাহলে 700 মাইনাস 200 500। আচ্ছা, ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, ফার্স্টের যে ওয়ার্কিং নোটটা ছিল ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসে, সেখানে ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বের করেছি 420 রুপিস ব্যালেন্সিং ফিগারে। দুটো সাইড কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি করে এটা বার করেছিলাম 420। এটা ফার্স্ট ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্টে পেয়ে যাবো, ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসে পেয়ে যাব, ওখানে আছে ফার্স্ট যেটা করেছি ফরম্যাটটা, ওখানে 420 রুপিস আমরা পেয়েছি, ওইটা লিখলাম। লেখার পরে এটা হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশানস, ঠিক আছে। এবার সোর্স কোথা থেকে পাবো, সেল অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ওয়ার্কিংসে করেছি সেল অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1000 রুপিস। সেল অফ ল্যান্ড এটা ওয়ার্কিংসে করেছি 240 রুপিস। আচ্ছা, ইকুইটি শেয়ার, এবার ইকুইটি শেয়ার এখানে 4000 31 মার্চ 11-এ ছিল, 12 হয়ে গেল 6000। তার মানে কি বেড়ে গেল আগের বছরের থেকে এই বছরে। তাহলে কি হবে, 6000 মাইনাস 4000, 2000 রুপিস আমি এখানে লিখলাম ইস্যু অফ ইকুইটি শেয়ার।
সো এখানে যদি ইকুইটি শেয়ার কমে যেত, এখানে বাড়লো বলে এই সাইডে লিখলাম, যদি কমে যেত অ্যাপ্লিকেশানে লিখতাম। ঠিকভাবে প্রেফারেন্স শেয়ার যেমন কমে গেছে বলে আমরা অ্যাপ্লিকেশান লিখেছি, যদি বেড়ে যেত তাহলে আমরা ইস্যু অফ প্রেফারেন্স শেয়ার বলে এই সাইডে লিখতাম। আচ্ছা, এবার ফান্ড ফ্রম অপারেশন বলে এই যে অ্যামাউন্টটা বার করেছি 2680, এই অ্যামাউন্টটা এইখানে চলে আসবে, সোর্সেসে চলে আসবে। পিএল অ্যাডজাস্টেডের যে ব্যালেন্সিং ফিগারে ফান্ড ফ্রম অপারেশনটা, এই নেট প্রফিট ফ্রম ট্রেডিংটা বেরোয় ব্যালেন্সিং ফিগারে, সেটা ফান্ড ফ্রম অপারেশন বলে সোর্সেসের মধ্যে চলে আসে 2680। এবার দুটো সাইড অ্যাড করলে আমরা দেখতে পাবো ব্যালেন্স সেম এসেছে, তবেই বুঝবো আমার ফান্ড ফ্লো স্টেটমেন্টটা ঠিক হয়েছে। যদি দুটো সাইড সেম না আসে তাহলে ফান্ড ফ্লো স্টেটমেন্ট ভুল হয়েছে। এটা ওই টাসপেন্সে মেলানোর কোনো গল্প নেই এখানে, ব্যালেন্স শিটের মতো এখানে সেলফ মিলে যাবে জিনিসটা। যেহেতু ব্যালেন্স শিট মিলে গেছে সেহেতু এখানেই ফান্ড ফ্লো স্টেটমেন্ট মিলে যাবে দুটো সাইড, সোর্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। আর এটা খুব একটা চেঞ্জেস আসে না, এরই মধ্যে আসে হয়তো কিছু ইন্টারেস্ট বা হয়তো দুটো অ্যামাউন্ট আলাদা হয়, কিন্তু এই পেমেন্ট অফ প্রপোজ ডিভিডেন্ড, পেমেন্ট অফ ট্যাক্স, জেনারেল রিজার্ভ, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, সেল, পারচেস, প্রফিট, এইগুলো কিন্তু সেম আসে। সো খুব ভালো ব্যাপার যে লস হলে আমরা পিএলের এই সাইডে লিখি, প্রফিট হলে এই সাইডে লিখি। আচ্ছা, আর এই সাইডে কোনো যদি প্রেফারেন্স শেয়ার যদি কমে যায় তাহলে এই সাইডে দিই, অ্যাপ্লিকেশানে দিই। প্রেফারেন্স শেয়ার বা ইকুইটি শেয়ার যদি কমে যায় তাহলে অ্যাপ্লিকেশানে দেবো, আর যদি প্রেফারেন্স শেয়ার ইকুইটি শেয়ার বেড়ে যায় তাহলে এই সাইডে দেবো। আর কোনো কিছু সেল করলে সেটা সোর্সেসে আসে, কারণ জিনিসটা সেল করার জন্য আমাদের কাছে কি আসে, টাকা আসে। ল্যান্ড অ্যান্ড প্ল্যান্ট এগুলো সেল করে কি হয়েছে, আমরা টাকা পেয়েছি, তো সোর্সেস, আমাদের ইনকামের সোর্সটা কী কীভাবে আসছে। আর ফান্ড ফ্রম অপারেশনটাও সোর্স, কারণ নেট প্রফিট তো অবভিয়াসলি আমার কোম্পানির প্রফিট, সেটা আমরা ট্রান্সফার করছি। সো সব কিছু এইখানেই আছে, এরকমই আসে, এর থেকে খুব হয়তো টাফ আসে না, বাট জিস্ট এরকমই হয় ফান্ড ফ্লো স্টেটমেন্ট।